হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে টিম চালচিত্র, টোটাদা এবং প্রতিমদা। নমস্কার। আমাকে বলো তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালোই আছি। আর এটা আমার জীবনে একটি অভিনব ঘটনা, কারণ আমার কোনোদিন এতদিন হতে চললো কিন্তু একই দিনে দুটো মেজর কাজ রিলিজ স্ল্যাশ স্ট্রিম একসঙ্গে হয়নি। অবভিয়াসলি আজকাল তো প্রমোশনের চাপটা অনেক বেশি থাকে, কাজেই মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছি আর কি, আজ কোথায় প্রমোশন এবং কিসের প্রমোশন। কিন্তু ওভারঅল খুব ভালো। বিশেষ করে চালচিত্রের জন্য এত ভালো রেসপন্স পেয়েছি। এটাও আমি বলছি যে আমি যা যা কাজ করি অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, যেটা স্বাভাবিক। চালচিত্র কাজটা আমি এখনো পর্যন্ত, অবশ্য 3 দিন হয়েছে, শুক্র শনি রবি, এখনো পর্যন্ত আমি একটা খারাপ রিভিউ বা একটা খারাপ ফোন কল পাইনি যে একেবারে ভালো লাগেনি বা কিছু হয়নি। তো সেটা বেশ উপভোগ করছি। প্রতিমদা? আমার ভালো আছে, ইন দ্য সেন্স ছবিটা বানিয়েছি, সেটা লোকেদের ভাল লাগছে, এটা একটা খুব পাওয়ার ব্যাপার, তৃপ্তি পাচ্ছি সেটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক লোক শুধু আমার ফেসবুকে লিখে যাচ্ছি, দেখার সুযোগ পাচ্ছি না, আমাদের এখানে শো নেই, বা শো হলেও এরকম একটা টাইমে যেতে পারছি না। এইটা একটা আশ্বস্ত আছি, তো ওইটা একটু ডিস্টার্ব লাগছে যে একটা তুমি দারুণ রান্না করেছো কিন্তু সেটা তুমি সার্ভ করতে পারছো না। তো সেইটা একটা একটা মানে দুঃখের জায়গা, একটা মানে মনটা খুঁতখুঁত করছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে চালচিত্র থেকে সরে গিয়ে তোমাকে একটা আলাদা করে প্রশ্ন করছি। আমার ইউটিউব চ্যানেলের প্রথম ইন্টারভিউ ছিল তোমার, তোমার মনে নেই হয়তো, তখন শান্তিলাল প্রজাপতি রহস্য বলে ছবিটা এসেছিল তোমার, আমি সেটার ইন্টারভিউ করতে গেছিলাম। হ্যাঁ, এবং খুব ছোট ছিল ইন্টারভিউটা, খুব মানে বেশি সময় ছিল না তোমার কাছে। যাই হোক, সেটা আমার কাছে খুব ভালো লাগা যে এতদিন পর তোমার সাথে আমি আড্ডা দিচ্ছি। তো আমার একটা জিনিস বলো, এটা আমার মানে ইন্টারভিউয়ার হিসেবে প্রশ্ন নয়, একজন সাধারণ দর্শক হিসেবেই প্রশ্ন। তুমি তো জার্নালিজমের ছিলে, তোমার প্রচুর রিভিউজ আমি পড়েছি। তুমি এখন এই যে এত ফিল্ম রিভিউজ হয়, এত ইউটিউবাররা রিভিউজ দিচ্ছে, তোমার ছবিকে ভালো বলুক খারাপ বলুক সেটা আলাদা বিষয়, তুমি এটাকে কিভাবে দেখো? আমার ছবির কিরম ভাবে দেখি না, জেনারেলি রিভিউ, আমি যখন রিভিউ করতাম তার না একটা আলাদা, মানে আমার শুধু আমার রিভিউ বলেন না, তখন ক্রিটিকদের রিভিউয়ের ভ্যালুটা অনেক বেশি ছিল। এখন বিকজ অফ দ্য প্রলিফারেশন অফ সবাই ফোন হাতে একটা করে, মানে তোর বা সাগরনীল বা অরিত্র, তোরা তিনজন অনেক দিন হলো একটা, তোদের একটা এখন একটা স্টেচার এসছে। কিন্তু একটা ধর চালচিত্র রিভিউ বলে তুই যদি মারিস, দেখবি 1 ভিউ 2 ভিউ ওয়ালাও প্রচুর চ্যানেলস। টুইটারে মারিস, মানে সবাই নিজেরা ইন দেয়ার হেডস দে আর অল ক্রিটিক্স। এবার সেইটা হওয়ার জন্য যারা অ্যাকচুয়ালি কিছু ভালো ডিসেকশন করছে ছবিটার, সত্যি ছবিটার ডিপে যাচ্ছে, যেরকম আমাকে একজন কালকে বললো, সে ক্রিটিক নয় কিন্তু সে আমায় বললো কি সুন্দর নাসিরের মেয়ের নাম পুতুল, কিন্তু সেটা কোথাও এক্সপ্লেন করা হয়নি, কি সুন্দর সাটল ভাবে দেখানো হয়েছে। তো মানে ছোট ছোট জিনিস যেটা ইউ এক্সপেক্ট যে একটা ভালো রিভিউতে, একটা ক্রিটিকের রিভিউতে থাকবে, সেই এক্সপেকটেশনটা আর আমার নেই। অডিয়েন্স থেকে আমি যে এই ফিডব্যাকটা এখন একটু বেশি ম্যাটার করছে দেন ক্রিটিকের রিভিউজ। তুমি এটার সাথে এগ্রি করো? আমার টেকটা আলাদা। আমার ব্যাপারটা হচ্ছে যে এটা প্রত্যেকেরই স্বাধীনতা আছে, যার যেটা ভালো লেগেছে বা ভালো লাগেনি সেটা জোর গলায় বলা। তবে কোথাও যেন ক্রিটিসিজমটা কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ইদানিং দেখতে পাচ্ছি ট্রোলিং এর আকার ধারণ করছে। সেটা একটা ট্রোল করবে, এটা স্বাভাবিক, কিন্তু একজন ক্রিটিক ট্রোল করবে, এটা অনভিপ্রেত। তাই এটা একটু ভাবাচ্ছে। তার কারণ ফিল্ম ক্রিটিসিজম একটা খুব স্পেশালাইজড ফর্ম, সবার দ্বারা হয় না এটা। যারা ছবিটাকে গভীরভাবে দেখে, উপলব্ধি করে, শুধু উপলব্ধি না মর্ম উপলব্ধি করে, ভালো করে বোঝার চেষ্টা করে, তারা করলে ভালো হয়। কারণ অনেকগুলো লেয়ার্স থাকে। একজন ফিল্ম মেকার খুব বলে যে আমি চাই আমার দর্শক কতটা পেতে পারে। অনেক সময় আমরাও স্ক্রিপ্ট পড়ে বুঝতে পারি না যে কি রেখেছে, তারপর যখন পর্দায় দেখি তখন বুঝতে পারি। অনেক সময় আমাদের ধরিয়ে দেয়, জানো তো এই লাইনটা কেন রেখেছিলাম, এটার জন্য। তো এই একটা বেশ, এটাই ক্রিয়েটিভিটি। কিন্তু কোথাও যেন সেই সব না ডিসকাস করে বা সেগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা না করে শুধুমাত্র তেড়ে গালাগাল দেওয়া, তো সেটা ইদানিং দেখতে পাচ্ছি, এটা আগে দেখতাম না। আচ্ছা, প্রথমে তুমি আমাকে বলো যে এই ছবিটার আইডিয়াটা তুমি কিভাবে কনসিভ করলে, ছবিটার রাইটিং প্রসেসটা একটু আমাদের বলো।
আইডিয়াটা দেখ, আমি অনেকদিন আগে একটা আমার জীবনের ফার্স্ট স্ক্রিপ্ট লিখেছিলাম ভ্যানিশ বলে। ওটা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ওটা একটা সিরিয়াল কিলার ছবি ছিল। তো ওটার গল্পটা আমি বলছি না, কারণ ওটা এখনো আমার বানানোর ইচ্ছে আছে কোনোদিন। ওইটা একখানা খুন ছিল যেটাকে মেয়েটাকে এই মেরে দেবীর মতো চালচিত্রে সাজিয়ে দিয়ে গেছিল। একটা খুন ঠিক এরকম ছিল। তো ওই ইমেজটা আমাকে সারা জীবন হন্ট করতো, যে ওইটা আমি করবোই। মানে সেটা ভ্যানিশটা হচ্ছে না, মানে আমি আর ওটা অনেকদিন করিনি। মানে আমার সত্যি বলছি, ইঙ্ক আমার অনেকদিন আগেকার একটা স্ক্রিপ্ট ছিল, সেখান থেকে শান্তিলাল করেছিলাম। এবং আমার রিয়েলাইজেশন হয়েছিল পুরনো একটা স্ক্রিপ্টকে টেনে নিয়ে যখন নতুন করে তৈরি করলাম, সেই মানে জাস্ট ঘেঁটে গেল। মানে ওই যে জোনে সে তখন লিখেছিলাম, তারপরে যে ম্যাচিউরিটি বা লাইফে যে চেঞ্জ এসছে সেটা ইনকর্পোরেট করতে গিয়ে মানে অরিজিনাল স্ক্রিপ্টটাও থাকলো না, নতুন স্ক্রিপ্টটাও ভালো জমলো না। মানে শান্তিলালটাই আই কনসিডার মাই উইকেস্ট ফিল্ম অফ অল দ্য ফিল্মস আই হ্যাভ মেড। তো সেই দিক থেকে ভ্যানিশটা আমার ভয় করে টাচ করতে, কেন এত পুরনো একটা স্ক্রিপ্ট যে এখন বানালে হয়তো তার মানে সেন্সিবিলিটিটা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন মাঝে মধ্যে খুলে যখন ডায়লগগুলো পড়ি কি বিচ্ছিরি লাগে, কিন্তু এবার যদি চেঞ্জ করি তাহলে কি অরিজিনালটার কিছুই বা থাকবে, এই ভেবে আমি ভ্যানিশটার অনেকদিন ভাবিও নি, ওটা রয়েছে। তো ওইখানে ওই খুনটা ছিল যে একটা মেয়েকে মেরে একটা শেডের মধ্যে, একটা গ্যারেজের মতো জায়গায়, অন্ধকার ঘর, একটা পুলিশ এরম টর্চ নিয়ে, আমাদের প্রোটাগনিস্ট এরম টর্চ নিয়ে খুঁজছে, হট করে টর্চটা ওর ওই চালচিত্রর মেয়েটার ওপরে আসে, অ্যান্ড ওই খুনটা ওই রিভিল হয়েছিল। এটা স্ক্রিপ্টে ছিল, ভ্যানিশের স্ক্রিপ্টে। তো সেইটাকে আমি ভাবলাম যদি এরম হয়, মনে হলো যে ঠিক ওইভাবে একই খুন অন্য মেয়েদের নিয়ে করছে, সেইখান থেকে আইডিয়াটা আসে। আর অনেক দিন ধরে একটু সফট ছবি বানাচ্ছিলাম, মাছের ঝোল, আহারে মন, লাভাজ কাল পরশু। তাই আমার মনে হলো যে এবার একটু একটা কারাক একটা থ্রিলার একটা বানাই। তবে লিখতে লিখতে অবশ্য অনেক ইমোশনাল জায়গা এসে গেছিল খুব ন্যাচারালি। তো সেইখান থেকে শুরু। আর পুলিশদের একটা টিম তৈরি করারও একটা ইচ্ছে ছিল, ডিফারেন্ট সাইজের। মানে আমাদের ফার্স্ট পোস্টারটা যদি দেখে থাকিস, মানে ওরা দাঁড়িয়েও আছে, ডিফারেন্ট শেপস, ডিফারেন্ট সাইজেস, ডিফারেন্ট হাইটস। মানে একটা এই পোস্টারটাই আর কি। মানে তো ওই চারজন চার রকম, একজন বয়স্ক সবে রিটায়ার করবে, একজন সবে জয়েন করেছে, একজন তার পাস্টের প্রবলেমস কিন্তু সে লিডার অফ দ্য প্যাক, হ্যাঁ, একজন খুব তাগড়াই, সবসময় ঘুষি মারার ইয়ে করছে, থ্রেটেন করছে। তো এই একটা টিম টিম তো এই দুটো মিলিয়ে আইডিয়াটা শুরু হয় এবং সেখান থেকেই চালচিত্র। টোটাদা, আমাদের বাংলাতে রিসেন্ট টাইমসে কপ ইউনিভার্সে কাজ হয়েছে, এবং আমরা পার্টিকুলার কিছু কপসের না একটা অডিয়েন্স দেখতে পাই যারা তাদের ফ্যান্স। এবার যখন তোমাকে স্ক্রিপ্টটা ন্যারেট করলো প্রতিমদা, তখন কি তোমার মাথায় সেই কপ ছবিগুলো এসেছে, তার থেকে করে আলাদা করবো এই কপ ক্যারেক্টারগুলোকে, এরকম কিছু তোমার মাথায় ছিল না? ডিরেক্টর একটা ব্রিফ তোমায় দিয়ে দিয়েছিল? প্রতিমের সবচেয়ে বড় গুণ ওর ওর ক্যারেক্টার্স গুলো না, তুমি হয়তো কোথাও না কোথাও দেখেছো। মানে অন্তত ক্যারেক্টার্স গুলো যে ব্যাকগ্রাউন্ড গুলো যেটা হয় ও বানায়, কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো কিছু কিছু ছবিও বানায় স্লাইটলি লার্জার দ্যান লাইফ, সেই ব্যাপারটাও আছে আফটার বিগ স্ক্রিন। কিন্তু রিয়ালিজমটাকে একেবারে বিসর্জন দিয়ে না। ও যখন আমাকে নারেট করেছিল, আমার যেটা প্রথমেই মনে হলো যে আর পাঁচটা কপ ইউনিভার্স বা কপ ছবি থেকে আলাদা, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা ভীষণ ফ্র্যাজাইল, ভীষণ ভালনারেবল। আমার মনে হয়েছিল আমাকে দেখে চট করে এই ধরনের চরিত্র কেউ দিতে চায় না, কারণ স্বাভাবিক কারণে আমার বিল্ড বলো বা আমার হাঁটা চলা বলো বা আমি যে যে ধরনের ছবি করেছি আগে, তো ও যে আমাকে এই চরিত্রে ভেবেছে যে একটা ভালনারেবল কপ যার মধ্যে অনেকগুলো দোষ আছে, যে অতীতে অনেক ভুল করেছে, আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা। এই বয়সে এসে জানো তো এখন সত্যি চরিত্র হয়ে উঠতে ইচ্ছে করে। কারণ আমার মনে হয় যে আমি যদি বয়সোচিত কাজ করি তাহলে লোকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হব। হঠাৎ করে যেমন আমি এই বয়সেও যদি আমি সুপার কপ হই বা হবার চেষ্টা করি, তাহলে দর্শক নেবে না আমার। ওর গল্পটা পড়ে মনে হয়েছিল যে বাহ, এটা দারুণ একটি পদক্ষেপ আমি নিতে পারি পরবর্তী মানে টোটা 2.0 যাওয়ার জন্য। প্রতিমদা, এই প্রশ্নটাই যে কথাটা টোটাদা বললো, এটা থেকে আমার একটা জিজ্ঞাসা। আমার না ছবিটা দেখার সময় মনে হচ্ছিল, আমি যেহেতু অনেক কিছু বলতে পারবো না, এখনো বলতে পারবো না, ছবিটা যাতে স্পয়লার না হয়ে যায়। ছবিটা একটা কনভারসেশন রয়েছে ব্রাত্য বসুর সাথে, এবং সেখানে এই ক্যারেক্টারটাকে লিটারালি ডমিনেট করে। এবার সাধারণত আমরা যদি কোনো কপ এমন দেখি যে চরিত্রটা
মানে খুব রুথলেস, তাও না সেই চরিত্রটাকে কেউ ডমিনেট করতে পারে না। উদাহরণ হিসেবে অনেক ছবি, রিসেন্ট পর্থসিল হতে পারে, 7 হতে পারে, বা বাংলার 22 শ্রাবণ হতে পারে, যে কোনো ছবি হতে পারে, বিভিন্ন ঘটনা আমি বললাম, কিন্তু সেখানে এই যে প্রোটাগনিস্ট হয় তাকে কেউ ডমিনেট করতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চরিত্রটা ডমিনেটও হচ্ছে কারো দ্বারা, এই চরিত্রটা এমন একটা স্টেটমেন্ট দিচ্ছে এটার সাথে হয়তো অডিয়েন্সে বসে ভিড়ে কেউ এগ্রি করে না, যে এরকম একটা স্টেটমেন্ট কি করে দেয়, তার একটা কেসের একটা খুব বাজে ফ্লজও আছে। তো এরকম প্রচুর রয়েছে এরকম ধরনের। তো তোমার মনে হয়নি যে যদি এতগুলো একটা চরিত্রের মধ্যে, ক্রাফটের মধ্যে তো ফ্লস থাকে, তাহলে এই চরিত্রটা পড়ে যেতে পারে বা এই চরিত্রটা হিরোইক হয়ে উঠবে না? এরকম কি তোমার ভাবনা মাথায় এসেছিল? না, আমি তো হিরোইক ভাবে ভাবিনি। আমি একটা রিয়েল ক্যারেক্টার হিসেবে ভেবেছিলাম যে একটা মানে ইনফ্যাক্ট ওই ডায়লগটাও আছে, সবাই ভাবে আমি সুপার হিরো কপ, কিন্তু আসলে আমি একটা মেস, কলোজাল মেস। তাহলে আমি সেভাবেই দেখেছিলাম যে একটা রিয়েল মানুষ, যে অনেক সময় অনেক কারণের জন্য, অনেক প্রেশারের জন্য অনেক জিনিস, এবং আমাদের চারিধারে এটাই হয়ে থাকে। মানে আমাদের, মানে তুমি সবই যে কখনই কাগজে পড়ো, নিউজে পড়ো, ভুলের পর ভুল, একে ধরা হলো, এ ভুল হয়ে যায়, আরেকজনকে ধরা হলো। হ্যাঁ, মানে it's a flawed system and the people are flawed. Sometimes it's money, sometimes it's other pressure, যেখানে people are forced to do things which they do not want to do. তো সেই একটা fractured system, একটা fractured soul। মানে এটা কখনোই আমি তাকে হিরো হিসেবে দেখিনি, চারজনকেই আমি হিরো হিসেবে দেখিনি। এই যে একটা কপ ইউনিভার্স বলে পোস্টার বেরোলো এবং তার সাথে অটোমেটিক্যালি গোলমাল, 22 শ্রাবণ এগুলোর নাম আসে, এটার আমার ছবিটা কিন্তু কমপ্লিটলি অন্য ঘরানার। সে তুই অবভিয়াসলি দেখেছিস, তুই জানিস। এবং এটা একটা বিজ্ঞাপনী লাইন, সত্যি কথা বলছি, এটা একটা পপুলার বাংলা খবরের কাগজের হেডলাইনে ছিল। সেটাকে আমরা মনে হলো খুব সুন্দর, লোকেদের ভালো লাগবে, তাই জন্য দিয়েছি। আর যদি আরো চালচিত্রের ছবি হয় তাহলে সত্যিই তো একটা ইউনিভার্সের মতো আরো এই লোকগুলো আবার ফেরত আসবে। তো সেই দিক থেকে, নট বিকজ দে আর লাইক ওই রণবীর আর অজয় দেবগনের মতো সব পড়ছে, পা ধুলো উঠছে, একদমই সেরম হিরোজ নয় আর কি। আচ্ছা টোটাদা, আমি একটা এই ছবিটা থেকে সরে গিয়ে প্রশ্ন করছি, যে তুমি প্রতিমদাকে এরকম ভাবে বললে, আমি তোমার একটা ইন্টারভিউ দেখেছিলাম হিন্দি ছবির সময়। তা আমার একটা জিজ্ঞাসা, তুমি কি পুরোপুরি ডিরেক্টর অ্যাক্টর, যে পরিচালক যে জিনিসপত্রগুলো বলবেন সম্পূর্ণ সেটাই, না তোমার নিজের কিছু ইনপুটস থাকে, তুমি বলো যে এই জায়গাটা বেটার করা যেতে পারে? আমি ইনপুটস দিই না। আচ্ছা। হ্যাঁ, আমি যদি মনে হয় আমি করে দেখানোর চেষ্টা করি। আমি আমার কমন রিফ্রেন হচ্ছে আমি এটা করছি, তো দেখবে, এটা বলি। আচ্ছা। কিন্তু ডাইরেক্টর সে হচ্ছে ফাইনাল। যদি বলেন যে না 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 আরেকটা, আমি তো আমার ভিশন ফুলফিল করার জন্য ছবিটা বানাচ্ছি, আমি আমার ডিরেক্টরের ভিশনটা ফুলফিল করার জন্য। দেখো, তুমি যদি দেখো, আমি যদি পেশাদার অভিনেতা হিসেবেও যদি এটা দেখি, এটা তো আমার কাছে একটা কাজ। আর সেক্ষেত্রে আমি তোমার পাড়ার দর্জি বা তোমার বাড়ির মিস্ত্রির থেকে কোনোভাবে আলাদা নই। তুমি আমাকে বললে আমাকে দেওয়ালটা ঠিক এই ডিজাইনে ভাই বানিয়ে দাও, বা তুমি দর্জিকে বললে ভাই আমার প্যান্টে 5টা পকেট বানাও, আমি 6টা পকেট চাই না, ভেতরে একটা পকেট থাকে। আমাকে ঠিক এই কাজটা করতে হবে। আমি নিজেকে এখনো মনে করি না যে আমি ডিজাইনার, আমি নিজেকে মনে করি দর্জি। ডিজাইনার হলে কি হয়, সে বলে যে আমি যেটা করছি ভাই সেটা নিতে হবে, কারণ আমি ডিজাইনার। আমার নামে আমার জামা বিক্রি হবে, আমার নামে আমার ছবি বিক্রি হবে, যেটা আমি করবো সেটা তোমায় নিতে হবে। আমি সেই পর্যায়ে উন্নীত হতে পারিনি। আমার হচ্ছে কি, ডিরেক্টর যেটা বলবে, এখানে একটা পকেট দাও, এখানে জিপারটা একটু বড় করো, আমাকে সেটাই করতে হবে। আর আমার মনে হয় আমি যে ধরনের অ্যাক্টর, আমি আমার যে ধরনের মাইন্ডসেট এবং আমার যে ধরনের অ্যাম্বিশন, পরবর্তীকালে আমি যেভাবে ক্যারিয়ারটাকে নিয়ে যেতে চাই, ডিরেক্টরের হাতে সঁপে দেওয়াটা সেফেস্ট। এটা প্রথম আমাকে উপলব্ধি করতে শিখিয়েছিল স্বর্গীয় শ্রী ঋতুপর্ণ ঘোষ। আমি সেটাই ফলো করে আসছি। টোটা হচ্ছে পাখার রেগুলেটর। হ্যাঁ, তুমি বললে যে এটা ভীষণ বেশি হাওয়া লাগছে, 1 পয়েন্ট কমাও, তক্ষুনি 1 পয়েন্ট কমে যাবে। মানে হি ক্যান ডু। আমি কেন এটা, আমি হঠাৎ এই অদ্ভুত লাইনটা কেন বললাম, তুমি ছবিটায় দেখবে রূপম, একটা সিন আছে অপূর্বর মতো অ্যাক্টর, যে একটা লাউড পিচে অভিনয় করছে। তারপর তুমি দেখবে শান্তনু, সে একটা সাটল পিচে অভিনয় করছে। রাইমা একরকম অভিনয় করছে। উল্টো দিকে তো সেম লোক, তাকে তো সেই একই পিচে যদি টোটা প্রত্যেক সিনে অভিনয় করে, তাহলে কিন্তু একটা বেমানান লাগবে। তুমি দেখবে অপূর্বর সাথে সিনটা একটু পিচটা ওর হায়ার। শান্তনুর সাথে যখন দুজনে ডিসকাস করছে, একটা অনিমেষ বলে ছেলেকে ধরেছিল ফার্স্ট হাফে, খুব সাটল।
হ্যাঁ, তো যেখানে যেরকম দরকার উইথাউট লিভিং হিজ ক্যারেক্টার অফ কনিষ্ক, সেই জন্যই বললাম যে মানে হি ক্যান ইজিলি রেগুলেট অ্যান্ড চ্যানেলাইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ নিডেড। আচ্ছা প্রতিমদা, এই ছবিতে একটা ক্যামেরা ট্রিটমেন্ট আমরা বারবার দেখতে পারি, ক্যামেরা মুভমেন্ট, সেটা হচ্ছে হ্যান্ডেল শট প্রচুর, এবং পার্টিকুলার দুটো জায়গাতে সেই হ্যান্ডেলটা পুরোপুরি ভাবে যেন যেন আমরা ওখান থেকে পুরো বেরিয়ে যাচ্ছি, আমরা দর্শকের চোখ থেকে ছবিটা দেখছি না, আমরা যেন কাছের ওপর থেকে দেখছি। একটা হচ্ছে ইন্টারোগেশন রুম, এবং আরেকটা হচ্ছে আগে একটা ইন্টারোগেশন হবে ব্রাত্য বসুর সাথে সেখানে। এবার এই ট্রিটমেন্টটা আলাদা কেন? না, ব্রাত্যদার সিনটাতেও হ্যান্ডেলডই আছে, ওটা একটু হয়তো লো অ্যাঙ্গেল, ওকে একটু পাওয়ারফুল দেখানোর জন্য একটা করা হয়েছিল, কিন্তু ইন্টারোগেশনে ঢোকার পর থেকে আমি ট্রাইপড, হ্যাঁ একদম ফিক্স হয়ে গেছে। কারণ যে এনার্জি এবং যে একটা অনিশ্চয়তা পুরো ছবিটায় ছিল, ও যখন আমি এবার স্পয়লারের জায়গায় ঢুকছি, এটা আটকে দিচ্ছি, যে মানে যখন অপূর্ব ঢুকলো তখন সেই অনিশ্চয়তাটা চলে গেল, ও এসে যা বলতে শুরু করলো সেইটা গল্পের ধোঁয়াশাটা কাটলো, এবং ওর যে কামনেসটা, সেই কামনেসটা ক্যামেরাও সেই ইয়েটা স্ট্যাসিসটা পেলো, একটা স্ট্যাটিক জায়গায় গেল, এবং আবার তুমি দেখবে আমরা হ্যান্ডহেল্ডে ফিরছি ক্লাইম্যাক্সে। তো ওই জায়গাটা হি ইজ ইন কন্ট্রোল, অপূর্বস ক্যারেক্টার, সো দ্য ক্যামেরা ইজ উইথ হিম অ্যান্ড ইন স্ট্যাটিক মোড। কিছু কিছু জায়গায় একটু ডাচ অ্যাঙ্গেল আছে, একটু ম্যাকা আছে, ওটিএস গুলো একটু হালকা ডাচ অ্যাঙ্গেল আছে, কারণ এদের দুজনের ওয়ার্ল্ডটাই ঘুরছে ফর সাম রিজন, একজনের কাথারসিস হচ্ছে আর একজন আরো বিপদে পড়ছে। তো সেই হিসেবে ক্যামেরাটা যতটা সাটেল ভাবে আমরা এই মানে মুভমেন্ট ওয়াইজও গল্পটা বলতে পেরেছি, চেষ্টা করেছি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমার বারবার মনে হচ্ছে ছবিটা দেখার সময় জোডিয়াকের প্রচন্ড রেফারেন্স রয়েছে। তো এখানে ইন্টারোগেশনে আমার মানে ও দেখেছে ছবিটা, ও বলছিল যে ওই ইন্টারোগেশনটা দেখে ওটা এতটা ইন্ট্রিগিং, এই পোর্শনটা ওটা দেখে ওর মনে হয়েছে ডার্ক নাইটের কথা ওরকম রেফারেন্স দেওয়া হয়েছে। আমার মনে হয়েছিল জোডিয়াকের যেরকম ধরনের ওদের একদম প্রথমে যে ইনিশিয়াল বেশি লোকে বলছে হ্যানিবল। আচ্ছা, হ্যাঁ, এবারে হ্যানিবল প্রথম থেকে খুব মানে প্রমিনেন্ট ছিল আমার মনে হয়, হ্যাঁ মানে ট্রেলার দেখে তো সবাই ধরে নিয়েছিল যে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস থেকে কপি করা ছবি, এবং তারপরেই তাই জন্য প্রতিম ডায়লগটা দিয়েছে কপি নয় অ্যাডাপ্টেশন। হ্যাঁ, কিন্তু অনেস্টলি যদি একটা কোনো প্রজেক্ট আমাকে খুব করে ইন্সপায়ার করে থাকে, সেটা হচ্ছে ফিঞ্চারের মাইন্ড হান্টার। যদিও কোনো মানে প্লট বা কোনো ক্যারেক্টারের কপি নেই বা কোনো ইয়েও নেই, কিন্তু দ্য ওয়ে হি শর্ট ইন্টারোগেশনস ইন মাইন্ড হান্টার, সেটা আমার খুব ভালো করে আমি আর আমার ক্যামেরাম্যান স্টাডি করেছি, লাইটিং থেকে শুরু করে, এবং আমাদের পার্সপেক্টিভে সেটা কতটা ইউজ করা যায়। কিন্তু সেটা অবভিয়াসলি একটা অন্য জিনিসই বেরিয়েছে, কিন্তু একদমই না আমরা ডিসকাস করেছি জোডিয়াক, না ডিসকাস করেছি ও কোনটা বললো ব্যাটম্যান, হ্যাঁ কে একটা বললো আমাকে, ও তো ব্রাত্যদা তো জোকার, ব্রাত্যদা ইজ কমপ্লিট জোকারের ক্যারেক্টার, একজন বললো হ্যানিবল লেক্টার, তো কোনোটাই নয়, এটা একদম মানে ভেতর থেকেই একটা ক্যারেক্টার এসছে। আর হ্যাঁ, এখন বলছে ওই ক্যারেক্টারটা আর অপুর, আচ্ছা স্পয়লার হয়ে যাচ্ছে। আচ্ছা টোটাদা, তোমার যেরকম ভাবে জার্নি শুরু, তা একদম ইনিশিয়ালি অঞ্জন চৌধুরী হোক, তারপর ঋতুপর্ণ ঘোষ হোক, তারপর সৃজিত মুখার্জি হোক, প্রতিমুটি গুপ্তা হোক, বা করণ জহরের ছবি হোক, আমরা বরাবর তোমার ফিল্মোগ্রাফিতে একটা আপ অ্যান্ড ডাউনস, একটা বড় মাপের গ্রাফ দেখেছি। আমার মনে আছে আমি যখন তোমার ছবি কোয়েস্টে দেখছিলাম, রকি ও রানী কি প্রেম কাহানি, আমার সব থেকে যেটা ভালো লেগেছিল দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে চূর্ণী গাঙ্গুলির চরিত্র। এবং আমি ভিডিওতেও বলেছিলাম যে মানে এই ছবির বেস্ট ক্যারেক্টার হচ্ছে এই দুটো চরিত্র। তো তুমি আমাকে বলো যে এরকম ভাবে, তুমি একটু আগেই বলছিলে যে আমাকে এরকম একটা ক্যারেক্টার যে ভালনারেবল, এটা কেউ ভাবতে পারে না এরকম একটা চরিত্র এত ফ্লস থাকতে পারে, কিন্তু তোমাকে ওরকম একটা চরিত্র দেওয়া হয় রকি ও রানীতে, যেটা দেখলে আমাদের মনে হয় যে এই ছবিতে আর প্রত্যেকটা গল্প যদি পড়ে যায়, প্রত্যেকটা ছোট ছোট টুকরের গল্প এপিসোডিক ফরম্যাটে যদি পড়েও যায়, এই চরিত্রটার ইন্ডিভিজুয়াল গল্পটা আমাদের প্রচন্ড হিট করছে, এই চরিত্রটার পারফরমেন্সটা আমাদের ভীষণভাবে হিট করছে। তা তোমার কেন এটা মনে হয় যে আমাকে এরকম ধরনের কেউ অ্যাপ্রোচ করবে না, এরকম ধরনের ক্যারেক্টার কেউ দেবে না? আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি, আচ্ছা। তারা তো আমাকে এক ধরনের ইমেজে দেখে এসেছে, হয়তো সেখানে দোষও আমার, কারণ আমি বেছেছি ও ছবিগুলো সেরকম ভাবে। সময়টা আলাদা ছিল, সবাই আমরা চাইতাম যে হিরো হিসেবে এস্টাবলিশড হওয়া, কারণ তাতে করে মানে আমরা আজকের যে দিনটা আসবে তখন তো বুঝতে পারিনি, তাহলে হয়তো চরিত্র হওয়ার চেষ্টা করতাম অনেক আগে থেকেই।
ঋতুদাই একমাত্র বলেছিল, কিন্তু ঋতুদার মতো পরিচালক সেই সময় তো সংখ্যা নগণ্য। আর ঋতুদার ওই স্টেচারের বা ওই মননশীলতা বা ওই মানসিকতা খুব কম এসছে তারপর। কাজেই আমাদের সময় আর চয়েসও তো ছিল না খুব একটা, কমার্শিয়াল ছবির এরা ছিল, আমাদের সেটাই বাঁচতে হতো। আর ঋতুদাও না খুব বিউটিফুল একটা কথা বলেছিলেন, সেটাও আমাকে অনেকটা ইন্সপায়ার করেছিল। একদিন তর্কাতর্কি হচ্ছিল ঋতুদার বাড়িতে, তো কমার্শিয়াল ছবি ভার্সেস অন্য ধারার ছবি, যখন অন্য ধারার ছবি কথা, তো সবাই আমাকে ধরে, আর আমি যেহেতু আমি কমার্শিয়াল ছবি করে এসেছি, আমি বলি যে কমার্শিয়াল ছবি ইজ মাই ফার্স্ট লাভ, কারণ আমি ছবিটা মূলত বিনোদনের জন্য করি, দেখি। তখন আমাকে তার ঋতুদার অ্যাসিস্ট্যান্টরা আর যারা আসতেন আড্ডা মারতে বিকেলবেলা সন্ধ্যেবেলা, তারা আক্রমণ করে যাচ্ছে আর আমি ডিফেন্ড করে যাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ বাদে ঋতুদা একটা কথা, মানে সবার যখন প্রায় কথা ফুরিয়ে এসেছে, একটা কথা বললো যেটা আমার মানে আজীবন মনে থাকবে। বললো, দেখ, অঞ্জনদা প্রভাতদার ছবি হিট হয় বলে প্রডিউসার ঋতুপর্ণ ঘোষের ছবি করার সাহস পায়, কারণ সেই লভ্যাংশ দিয়ে আমাদের মতো ডিরেক্টরের উপর রিস্ক নিতে পারে। সুতরাং কমার্শিয়াল ছবি একটা ইন্ডাস্ট্রির জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করিস না। তো আই উইল রিমেম্বার হিম। ওরও বলতে পারতো যে এই ধরনের ছবি, আমি আমার এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি ঋতুপর্ণ ঘোষ। এটা বহুবার বলেছেন, অন্য শ্রোতাও বলেছেন এটা। এবং তুমি খেয়াল করে দেখবে ও প্রত্যেকটা ছবি, উনি প্রত্যেকটা ছবি, প্রায় প্রত্যেকটা ছবিতে লিড যারা মানে প্রোটাগনিস্ট বা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কমার্শিয়াল ছবি থেকে নিয়ে, বাদাই হোক, পরবর্তীকালে ঋতুপর্ণা হোক, আমাদের এখানে ঐশ্বরিয়া রায়, একটা কথা খুব সুন্দর বলতেন, ওদের দেখ আমার একটা ফ্যান ফলোয়িং আছে, আমার একটা গুণমুগ্ধ দর্শক আছে, কিন্তু আমি কমার্শিয়াল ছবি যারা করে তাদের যদি নিই, তাদের ফ্যানরা এবার 100 জন যদি তাদেরকে দেখে আসে, হয়তো 80 জনের ভালো লাগবে না, 20 জন তো ভাববে যে আচ্ছা কি দেখলাম, খারাপ দেখলাম না। পরবর্তীকালে সে শুধু ওই স্টারের নয়, সে ঋতুপর্ণ ঘোষেরও ছবি দেখতে আসবে, তো আমি তো কনভার্ট করলাম। সো এই যে একটা সিনার্জি, একটা আদান প্রদান, এটা থাকা উচিত বলে আমি মনে করি। আর কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে এই ওয়ার্ল্ডের চেহারাটা বলো বা আমার যে ধরনের রোল করেছি বলো, ভাবে না একে, অনেক বলে মানাবে না। করণের সেই ব্যাপারটা ছিল না, করণ স্যারের ব্যাপারটা ছিল হচ্ছে আমার একটা এই চরিত্র লাগবে, এবং উনি আমাকে রোলটা অফার করেছিলেন আমার একটি অডিশন দেখে। অডিশনটা দেখে কেন জানি মনে হয়েছিল যে আমি পারবো। আমি পরে জিজ্ঞেস করি, অনেক পরে, যে করণ স্যার আপনি কি দেখে আপনার মনে হয়েছিল যে আমাকে এই রোলটা দেবেন, কারণ আমি নিজে বিশ্বাস করতে পারিনি আপনি আমাকে এই রোলটা দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, ডু ইউ থিঙ্ক আই ক্যান ম্যানেজ টু পুল দিস অফ? ও একটা কথা বলেছিল খুব ইন্টারেস্টিং, গাট, বলে আমি যা যা কাস্টিং করি অ্যাপার্ট ফ্রম দ্য টপ কাস্টিং, আমি গাট ফিলিং এর উপর যাই। আমার যদি তাকে দেখে আমার এখান থেকে যদি মনে হয় যে হ্যাঁ একে কাস্ট করলে আমার কাজটা হবে, আমি করি, না হলে আমাকে 1000 জন বললে পরে আমি তাকে কাস্ট করি না। সো এইসব মিলিয়ে মিশিয়ে তোমার প্রশ্নের উত্তরটা দিলাম আর কি। আচ্ছা প্রতিমদা, আমার মনে হয় আমাদের এখানে ম্যাক্সিমাম থ্রিলার ছবির ক্ষেত্রে একটা অডিয়েন্স আছে যারা না মানে প্রোমো দেখে এটা ভাবে না যে এই ছবিটা হুডান ইট, ওয়াইডান ইট না হাউডান ইট, তারা ভাবতে যায় না। তারা এই কারণে ছবিটা দেখতে যায়, ছবিটা আমাকে একটা গোটা ছবি জুড়ে একটা গুজবাম্পস দিতে আসবে এবং শেষে কে এটার পিছনে রয়েছে। কিন্তু এই ছবিটা হুডান ইট নয়, এই ছবিটা ওয়াই। এবং বিষয়টা যেরকম ভাবে আসে প্রোমোতে রিভিল হয়ে যায়, তাও আমাদের একটা প্রশ্ন থাকে। কিন্তু এই ছবিটা ওয়াইডেড হওয়ার জন্য আমার ছবিটা বেশি ভালো লেগেছে আর কি। তুমি আমাকে একটা কথা বলো, যে অডিয়েন্সের ক্ষেত্রে এই যে হুডানিট ভেবে আসা বা অডিয়েন্সের বিষয়টা না জানা, এটার জন্য কি সমস্যা হয় ছবির ক্ষেত্রে এখনকার? দেখো, একটু বাংলা ছবির প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট হচ্ছে অডিয়েন্স খুব কম, ডিমান্ড খুব কম। আর প্লাস পয়েন্ট মানে হচ্ছে তুমি অনেক কিছু করতে পারবে, তাই জন্য কেন তোমার অতটা মানে অডিয়েন্স কি চাইছে, কেন অডিয়েন্স কি চাইছে কেউ জানে না। মানে আমি এই কালকেই প্রিয়া সিনেমা দাদুলদার সাথে কথা বলছি, আমরা এত বছর ধরে আগে বুঝতে পারতাম কোন ছবি চলবে কি হবে, এখন উই হ্যাভ নো ক্লু। মানে এত এই মানে আফটার ইনস্টাগ্রামের এই প্রলিফারেশন, এই রিলস, ইউটিউব শর্টস, ওটিটির পাগলামি পুরো, তারপরে কোন ছবি মানুষ 2 ঘন্টা গিয়ে 300 টাকা টিকিটের দাম, 500 টাকার পপকর্ন এক্স্যাক্টলি কিনবে যাবে, এটা অসম্ভব এই সেন্সে বোঝা। একমাত্র বোধহয় উইন্ডোজ বুঝতে পারে। আর তাই জন্য
দের ইজ আ গ্রেটার চান্স অফ মানে এক্সপেরিমেন্ট। তো আমি কখনোই লেখার সময় এটা ভাবিনি যে তাহলে এটাকে একটু হুডানিট করে দিই। হ্যাঁ, অডিয়েন্সের কথা তখনই মানে ভাববো যখন একটু কাস্টিং এর ক্ষেত্রে ভাবি যে একে দেখতে চাইবে কিনা। কিন্তু স্ক্রিপ্টিং এর স্টেজে আই থিঙ্ক যেটা এই সেম যেটা গাট বললো, গাট থেকে যেটা মনে হচ্ছে যে গল্পটা এখানেই যাওয়া উচিত, চরিত্রগুলো চাইছে এই জিনিসটা হোক, সেইটাকে এন্টারটেন করা, ক্যারেক্টার্সদের ডিমান্ডকে এন্টারটেন করা, রাদার দেন এটাকে বসিয়ে দিই। যেরকম আমার স্ত্রীদের অনেক কাজ খুব ভাল লাগে আজকাল, কিন্তু দ্বিতীয় পুরুষের শেষে একটা ফোর্স টুইস্ট ছিল, একটা চাউমিন খেতে খেতে পরমা, একটা ফোর্স টুইস্ট, যেটাকে তুমি যদি বাকি ছবিটা একটু ভাবো কিচ্ছু ম্যাচ করছে না, কিন্তু অডিয়েন্সের দারুণ লেগেছিল, আরে কি দিল লাস্টে, কি দিল। কিন্তু আমার মনে হয় যে ছবিটা ওইটার জন্য অনেকটা পড়ে গেল। এবার এটা একটা ডিসিশন অফ আ ডিরেক্টর, হি ইজ সাকসেসফুল, দ্য অডিয়েন্স লাভ দ্য টুইস্ট, বাট আই থিঙ্ক হি ফেলড দ্য ফিল্ম ওই পার্টিকুলার টুইস্টটা দিয়ে। আচ্ছা, এখানে আমার তোমাকে একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে এই ছবিতে অপূর্বর যে ক্যারেক্টারটা ছবিতে অনেকটা পরে আসে এবং প্রমোতে অনেকটা পরে আসে, কিন্তু যেহেতু অপূর্ব একটা বড় কাস্ট, তা তোমার কি এই চিন্তাটা মাথায় ছিল যে অপূর্বকে আমাকে দেখাতে হবে প্রমোতে, বা অপূর্বকে একটু স্পেস দিতে হবে, বা অপূর্ব এতটাও না কম স্পেস পেয়ে যায়, ছবিটা পুরো হয়ে গেল কিন্তু অপূর্ব ছবিটার মধ্যে নেই সেরকম ভাবে? যেরকম আমার মনে আছে যে 7 এর সময় করা হয়েছিল, যে পুরো লুকিয়ে রাখা হয়েছিল, ইভেন প্রমোশনে আনা হয়নি, ইভেন নামও দেওয়া হয়নি, কিন্তু যখন হিন্দিতে ছবিটা করা হলো জ্যাকি শ্রফের নাম প্রথমে দিয়ে দেওয়া হলো। আমি তো বুঝেই গেলাম যে ছবিতে আর কে লুকিয়ে থাকতে পারে। তো তোমার ক্ষেত্রে এগুলো কাজ করেছিল? না, একটা এর মধ্যে একটা মজা আছে, অপূর্ব যে এত বড় স্টার এটা আমি জানতাম না, মানে ওর সঙ্গে কাজ করার সময়ও জানতাম না। ও আমাকে, আমার প্রডিউসার হাসানদা এবং আমার কস্টিউম ডিরেক্টর শ্রাবণীদি, এরা অপূর্বর কথা বলে। স্ক্রিপ্ট তখন রেডি, ছবি 1-1.5 মাসে শুরু হবে, তখনও আমরা খুঁজছি কে এই রোলটা করতে পারে। তখন আমি ওর দুজনে আলাদা করে বলে, একসাথে কিন্তু না, মানে দুজনেই একই লোকের নাম নিচ্ছে। তো আমি ইউটিউবে ওর ঈদের নাটকগুলো দেখা শুরু করি এবং আমার ওর মধ্যে একটা অদ্ভুত ওই লার্জার দেন লাইফ একটা স্টারি ব্যাপার, একটা চার্ম খুঁজে পাই, যেটা আমার মনে হলো ছবিটাকে একটা গ্লস দেবে, যেটা বাকি অ্যাক্টার্সরা, টোটা বলো, শান্তনু বলো, খুব ম্যাট, একটু সাবডিউড সাটেল অভিনয়, তার সাথে ওই গ্লসটা খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। তো সেইখান থেকে কাস্টিং, ওকে আমার স্ক্রিপ্ট পাঠাই, আমার ছবিগুলো দেখতে বলি, ও খুব এক্সাইটেড হয়। ওরও কোনোদিন মাথা ব্যথা ছিল না যে রোলটা কম, আমারও কোনোদিন মাথা ব্যথা ছিল না যে ওকে আমি আর একটু বড় রোল কেন দিলাম না। এবার ছবিটা যখন রেডি হলো, আমি তো জানি ওর কি ইম্প্যাক্ট ছবিটা অ্যাজ অ্যান অ্যাক্টর কি ভালো করেছে। এবার আমার মা, সে খুব এইসব ওর ঈদের নাটক দেখে, তুই ওকে রোম্যান্টিক রোল দিসনি, এইসব অদ্ভুত প্রশ্ন শুরু হলো। হ্যাঁ, আমি ভাবছি যে চাপ বাবা, আমি একটা অ্যাক্টরকে একটা রোলে নিয়েছি এবং আমার মতে সে ফাটিয়ে করেছে এইখানে। এবার তারপরে রিয়েলাইজ করলাম ওদের ফ্যান ক্লাবেরও সেই এক বক্তব্য, কিন্তু সেটা আমার ট্রেলারকেও মোটিভেট করেনি। আমি ওকে রাখতে চেয়েছিলাম ট্রেলারকে অ্যাজ দিস মিস্টিরিয়াস ফিগার যে এসে হেল্প করে ইনভেস্টিগেশনটাকে। তো হ্যাঁ, আমি কোনো মতেই, তুমি দেখবে 2.5 মিনিটের ট্রেলারে 4টে শট আছে ওর, তো সেই দিক থেকে আই হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড অ্যাট অল। ও আছে ছবিতে এবং ও খুনটার সাথে একটা কোনোভাবে জড়িত, এটা আমরা ফার্স্ট দিন থেকে বলছি, এখনো বলছি, এবং দ্যাটস ইট, এর বেশি কম কিছু না। আচ্ছা টোটাদা, আমরা দুটো জিনিস তোমার থেকে বহুদিন ধরে পেয়েছি, একটা হচ্ছে তার টিন্ডারটা যিশু হোক, তোমার নানচাবু ঘোরানো হোক, বা তোমার ডান্স মুভ, মানে আমি তোমার ছবি বহু আগে থেকে দেখেছি, বা তোমার ডান্স মুভ, এই ছবিতেও তোমার যে ডান্স স্টেপ, এবং প্রমোশন ইভেন্টে তোমার একটা ডান্স স্টেপ দেখে বাঙালিরা তো পাগল হয়ে গেলেন যে টোটা রায় চৌধুরী এরকম নাচতে পারে, কিন্তু আমরা তো বহু আগে থেকে জানি তুমি এরকম ডান্স পারফর্ম করো। ইভেন রকি ও রানীতেও তোমার ওই পার্টিকুলার যে পোর্শনটা, ওটা তো দারুণভাবে প্রশংসিত। তো তুমি আমাকে বলো যে আমরা এরকম কি পসিবিলিটি রয়েছে, তোমাকে একটা আউট না আউট মেইন স্ট্রিম ছবিতে দেখলাম যেখানে তোমার অ্যাকশনও রয়েছে আবার তোমার ডান্সও রয়েছে? দেখো, আমার ইচ্ছে আছে, তো এখন বুঝতে হবে যে মেইন স্ট্রিম ছবির ক্যালকুলেশনটা তুমি আমার থেকে ভালো জানো, যে এখন মেইন স্ট্রিম ছবির ক্যালকুলেশন হচ্ছে যে ছবিটা আমি কটা সেন্টারে দেখাতে পারবো এবং সেটা কেনার জন্য কে আছে। কারণ না হলে মেইন স্ট্রিম ছবির এখন যা ইনভেস্টমেন্ট আর আমাদের চোখ যা হয়ে গেছে বাঙালি দর্শকের, তাতে করে মেইন স্ট্রিম ছবি বানাতে গেলে এমন স্কেলে বানাতে হবে, সেই স্কেলটা শুধুমাত্র দেব বা জিইতি পুল আপ করতে পারবে। আমাদের উপর সেই টাকাটাকে লগ্নি করবে।
একটা শ্যালরি ডান্স গুলো রিচার্ড গিয়ারের ছবি ছিল, হ্যাঁ এখানে ও নাচতে পারে না, ওকে নাচতে হয়। নাচতে হয়। এরকম একটা বানাই, যেখানে ইনিশিয়ালি ইউ কান্ট ডান্স, তারপরে একটা পয়েন্টে ইউ বিকাম আ ডান্সার। হ্যাঁ, বা রবনে বানাদি জোড়ি গোছের একটা ব্যাপার। এরকম- আমি সেটা করতে পারি, অবশ্যই করতে পারি। সমস্যাটা হচ্ছে যে আমার এখন মাঝে মাঝে খুব মানে খুব চিন্তা হয় যে ছবি তো করলাম, টাকাটা তুলে দিতে পারবো আমি? আমার না ওই দায়িত্ব। আমার অনেক কালিগ আছে যাদের সঙ্গে যখন এইসব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কথা বলি, তখন তারা বলে তোর তো ভাবার দরকার নেই, ইউর প্রফেশনাল অ্যাক্টর, তোকে বলছি তুই করবি, চলে যাবে। আমি না ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই, নট জাস্ট উইথ দ্য ফিল্ম, বাট আমার প্রডিউসার টাকাটা ফেরত পাবে কিনা, আমার ডিরেক্টর, আমি তো আমার ডিরেক্টরকে দেখি মায়ের মতো। কনসিভ করা, ভূমিষ্ঠ করা, তাকে মানুষ করা পর্যন্ত সেই ডিরেক্টরকে থাকতে হয়। তো তার ওই যদি ইনভলভমেন্ট থাকে, আমি হয়ে গেল মেকআপ তুলে টাকা পেয়ে গেলাম, ডাবিং করলাম, প্রমোশন করলাম, চলে গেলাম, এটা আমি পারি না। মাঝে মাঝেই মনে হয়, অনেকে বলে তুমি ভালো কাজ করলে তুমি সাকসেসফুল। আমার মনে হয় আমি যদি টাকাটা তুলে দিতে পারি তাহলে আমি যথার্থভাবে সাকসেসফুল, না হলে কোথাও যেন একটা ফেলিয়ার আমাকে কামড়াবে। তো সেই কারণে না, জানি না, এখন চেষ্টা করছি যে এমন, মানে আগামী বছর তুমি যদি বলো 2025 আমার রেজলিউশন কি, মানে আমার চয়েস অফ ফিল্মস কি হবে, আমি চাইবো এমন কিছু ছবিতে কাজ করতে যেখানে আমি এনশিওর যেন করতে পারি অন্তত ব্রেক ইভেন করতে পারে ছবিটা। বাণিজ্য সফল হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। কারণ এখন প্রথম তুমি ভাবো, আমরা শুধুমাত্র হিন্দি ছবি বা অন্য ভাষার ছবির সঙ্গে কম্পিট করছি, আমার ছবি এখন রিলসের সঙ্গে কম্পিট করছে, ইউটিউবে ভালো ভালো ছোট ছোট স্কেটস হচ্ছে তার সঙ্গে কম্পিট করছে, স্ট্যান্ড আপ কমিক যারা তাদের সঙ্গে কম্পিট করছে, কারণ এদের ফাস্ট ভিউয়ারশিপ। আমি হলে দেখেছি যে স্লো যাচ্ছে, বার করে এরকম করে স্ক্রল করছে, হয়তো একটা ইন্টারেস্টিং 1 মিনিটের ইনস্টাগ্রামে একটা রিল দেখে নিল। আমাদের এখন ডিস্ট্রাকশনটা আগে ছিল ফোনে, বাড়িতে গিয়ে ফোন করবো, এখন মানে হয়তো টেলিভিশন দেখছো ফোনেরও, সেটা আমরা ভাবতাম ডিস্ট্রাকশন। এখন সিনেমা হলে বসে আছো, ফোন, রিলস, মেসেজ, এতগুলো ডিস্ট্রাকশন, হাউ ডু আই কম্পিট? এইটা বারবার রোজ আমাকে ভাবায়। প্রতিটা ছবিতে দুটো সিকোয়েন্স রয়েছে, দুটো সিকোয়েন্স ভীষণ ফ্যাসিনেটিং। একটা হচ্ছে একটা মোবাইল ফোন পড়বে এবং এসে একজনের পায়ের সামনে দাঁড়াবে, আমি কিছু বলছি না, এবং যেখান থেকে শটটা উঠবে ওই শটটা চাইলে প্রচুর গ্যাঞ্জার দিয়ে প্রচুর পয়সা খরচা করে ল্যাভিশ স্কেলে করা যেত, কিন্তু শটটা যেরকম ভাবে আসে ওইটুকু জায়গায় হ্যান্ডেলটা মুভ হচ্ছে, একটা ক্যারেক্টার অন্য কালারে, আমার ব্যাপক লাগে শটটা। খুব ছোট জায়গাতে ওরকম ভাবে শটটা ট্রিটমেন্ট আমার দারুণ লাগে। এবং আরেকটা হচ্ছে ড্রিম সিকোয়েন্স, যেটা প্রোমো থেকেই মানে দারুণ। এই যে দুটো সিকোয়েন্স, একটা সিকোয়েন্সে অবশ্যই স্কেল রয়েছে এবং আরেকটা খুব ছোট্ট জায়গার মধ্যে করা রয়েছে। এই দুটো জায়গা তুমি আমাকে একটু বলো, যে দুটো জায়গার না জানা গল্পটা বলো। না জানা গল্প, ওটা খুব লাস্ট মিনিটে ভেবেছি। যেটা ফার্স্ট যেটা বললি সিঁড়ির ব্যাপারটা, প্রথমে ছিল যে রাত্রির ঘটনাটা ঘটে যায় এবং পরের দিন সকালে এসে, ওটা আমি তোমাকে বলছি হলে কেমন হয়েছিল। আমরা যখন হলে বসে রয়েছি, সিকোয়েন্সটা হয়েছে, লোকেরা আলোচনা করছে যে এটা কি হলো, এই কি করলো, এই বাবা, মানে একটা ফ্যামিলি বসে রয়েছে, তারা এরকম আলোচনা করছে, বাবা এর পিছনে রয়েছে, মানে আর আমিও ভাবছি একটা গিয়ে যে এটা কি হলো। আমি সিকোয়েন্সটা মানে এতটা ফাস্ট হচ্ছে এবং এরকম ভাবে যাচ্ছে, ওটা বোঝা যাচ্ছে না প্রথম কিছু তারপরে ধরে নেওয়া যাচ্ছে, বোঝা যাবে যে আচ্ছা ওর পারসেপশন থেকে দেখছে পুরো, এবং পারসেপশনটা ওরকম না যে স্পুন ফিট করা হলো, যে ওখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, পুরো হ্যান্ড হেল্ডই রয়েছে ব্যাপারটা, ওটা স্পুন ফিটও করা না, কিন্তু খুব স্মার্ট। তো হ্যাঁ মানে কিছুটা তো মানে আমাদের ছোটবেলায় বলা হতো যে 100 নম্বরের অঙ্কের পেপারে 90 নম্বর সবার জন্য, 10টা নম্বর একটু ভালো স্টুডেন্টদের জন্য। তো ঠিক সেইভাবেই কিছু জিনিস তো থাকবে ছবিতে যে একটুখানি তোমাকে উঠে বসে দেখতে হবে। তো সেই দিক থেকে ওই আইডিয়াটা খুব পরে আসে, যে যদি এটা দুটো মানে আগে ছিল যে রাত্রির ঘটনা ঘটে যায়, সকালবেলা টোটা আসে, যা দেখে ইন্টারভেল। কিন্তু মনে হলো যদি একটু অন্যরকম ভাবে করা যায়, কেননা আমি লেখার সময় মনে হচ্ছিলাম এই সিঁড়ি দিয়ে একজন উঠলো, রাত্রির ঘটনা ঘটলো, এ আবার এসে সিঁড়ি দিয়ে উঠলো, বললাম যে দুটো যদি ইন্টার কাট করে, কিন্তু স্ক্রিপ্ট স্টেজেই করা। আর আমার এডিটর অন্তরা লাহিড়ী যে ম্যাজিকটা করেছে ওই যে ড্রিম সিকোয়েন্সটা নিয়ে, ড্রিম সিকোয়েন্সটা আগে আমার একটা জায়গাতেই ছিল, যখন অনির্বাণ দা দুটো ইয়াং পুলিশকে বলছে যে কনিষ্কর জীবনের কি ক্রাইসিস,
ওটা ওই একটা জায়গাতেই ছিল, কারণ আমার মনে হচ্ছিল ভীষণ ভার্বোজ ওই সিনটা একটু ভিজুয়ালি কাট করার জন্য একটু যদি মানে ওকে যে মেয়েগুলো হত্যা হয়েছে তারা হন্ট করছে সেটা ভিজুয়ালি কিভাবে দেখানো যায়। এবার সেটা অন্তরা যেটা করলো, ওর প্রত্যেকটা প্যানিক অ্যাটাকের সাথে ওইটাকে বারবার এনে আগের খুন এই খুন কিভাবে মার্জ হয়ে যাচ্ছে, কিভাবে আবার নতুন করে ওকে একটা ট্রমা ক্রিয়েট করছে। তো তাই জন্য ওটা খুব ভীষণভাবে ওই ইমেজটা স্ট্রংলি এস্টাবলিশড হয়। অ্যান্ড ফাইনালি যখন সেকেন্ড হাফে জিনিসটা রিলিজ হয় তখন ইউ নো এক্স্যাক্টলি যে কি ক্রাইসিসটা ছিল এবং কি সেখান থেকে। তো ওটা খুব মানে ওটা মানে ভাবাই হয়েছিল এমন যে শ্যুটটা ভালো হয়েছে ওই জন্য যে পুরো হোয়াইট এবং হোয়াইটের উপর হোয়াইট অন হোয়াইট, চালচিত্রগুলো হোয়াইট, মেয়েগুলো হোয়াইট অ্যান্ড রেড, সো হোয়াইট রেড দুটো কালার, আর হি ইজ ইন খাকি। তো ওটা ইটস জাস্ট স্টার্ক একটা ভিজুয়াল। আর একটাই যখন ড্রিম সিকোয়েন্স ওটা মানে খুব গুছিয়ে ভালো করে শ্যুট হয়েছিল স্টুডিওতে। এবং হ্যাঁ, আই থিঙ্ক ইট টার্নড আউট ওকে, মানে ইট ডাজন্ট লুক লাইক আ চিপ বাংলা ছবি আর কি, মানে টার্নস আউট ওকে। তোমার একটা জিনিস আমার যেটা স্ক্রিপ্ট স্টেজেও মনে হয়েছিল, স্ক্রিপ্ট পড়ে এবং ছবি দেখে, যে তুমি যথার্থভাবে দর্শকদের না সেই সম্মানটা দিয়েছো এটা করে, যে আমি তোমাকে স্পুন ফিট করবো না, কারণ আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ টু নো আমি কি বলতে চাইছি। তো অতি সরলীকরণ তুমি করোনি, তো সেটা খুব ভালো লেগেছে আমার, সেটা স্ক্রিপ্ট পড়েই আমার ভালো লেগেছে। আচ্ছা, প্রতিমদা এবং টোটাল দুজনকে আমি জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে ক্ল্যাশটা, এটা মেগা ক্ল্যাশ হলো, বিশাল অনেকগুলো ছবি, 4টে ছবি এলো, এটা নিয়ে আমি দেখলাম, মানে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলছিলাম যে আমি দেখলাম যে প্রতিম গুপ্তা বা এই চালচিত্র টিম বা টোটা রয় চৌধুরী কেউ এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি এই ক্ল্যাশের আগেইনস্টে বা একটা বড় ছবিকে কোনোভাবে অ্যাট্যাক করে। কারণ আমরা এখানে দেখলাম যে এই কিছুদিন ধরে ওকে অনেক কথা বলছে, পোক করছে, আবার তারা বলছে ফ্যান্স ক্লাব এসে একটা ছবিকে নিয়ে খুব নোংরামি হচ্ছে, এরকম জিনিসপত্র আমরা এই কদিন ধরে লম্বা সময় ধরে দেখলাম। কিন্তু আমি তোমাকে দেখলাম যে তুমি তোমার স্টেটমেন্ট এরকম বললে যে ওই ছবিটাও দেখুন, আমাদের ছবিটাও দেখুন, 4টে ছবি সিলেক্ট, এরকম ব্যাপারটা তুমি স্টেটমেন্ট দিলে। তো এই বিষয়টাকে এরকম ধরনের একটা পরিস্থিতি তোমাদের কি বক্তব্য? দেখো, আমি সবসময় মনে করি যে, খুব সেলফিশলি বলছি, খুব সেলফিশলি মনে করি যে কারো ছবি চলবে, প্রতিমের ছবি চলুক, তোমার ছবি চলুক, আমার ছবি চলুক, যার ছবি চলুক না কেন, একটা ছবি 5 জন সম্ভাব্য প্রডিউসারকে আনি হিট ছবি, আর একটা ফ্লপ ছবি 10 জন সম্ভাব্য প্রডিউসারকে তাড়িয়ে দেয়। আমি তো অ্যাক্টর, আমি জানি যে তোমার যদি ছবি হিট হয় 5 জন প্রডিউসার আসবে, 5 জনই তোমার কাছ থেকে ডেট চাইবে, তুমি সবাইকে তো ডেট দিতে পারবে না, তুমি 3 জনকে দিলে বা 2 জনকে দিলে, বাকি 2 জন 3 জন যারা আসবে তাদের তো আমার মতো অ্যাক্টরদেরই কাজ দেবে। তো আমি কেন চাইবো না, আমি তো নিজের স্বার্থেই চাইবো প্রত্যেকটা ছবি চলুক, এটা আমার সেলফিশ পয়েন্ট অফ ভিউ। আরেকটা হচ্ছে যে এখন কিন্তু আমি কোনো ছবির এগেনস্টে কম্পিট করছি না, আমি কিন্তু এখন ইন্ডাস্ট্রির এগেনস্টে কম্পিট করছি। কারণ খেয়াল করে দেখবে এই ক্লাসে আমরা 4টে ছবি একসঙ্গে যদি রিলিজ করে থাকি, আমরা 4টে ছবি অনেক ভালো ব্যবসা করতে পারতাম যদি হলের সংখ্যা বাড়ত, তাই না? কিন্তু হলের সংখ্যা এখন বাড়বে না, তার কারণ হচ্ছে অন্য ভাষার ছবি আসছে, ভালো ভালো ছবি, বড় বড় ছবি। কাজেই আমাদের যূথবদ্ধ হতে হবে। আমি মনে করি, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা নিজের মধ্যে ঝগড়া করে কোনো লাভ হবে না, আমরা আরো নিচে চলে যাব। বরঞ্চ যখন আমাদের কাছে অ্যাটাক, আমি অ্যাটাক বা ডিফেন্স এটা বলবো না, আমি বলবো যে যখন চ্যালেঞ্জেস আসে তখন যদি আমরা একত্রিত হয়ে থাকি তাহলে আমরা প্রত্যেকেই জিতবো, কিন্তু যদি স্ক্যাটার্ড হয়ে থাকি প্রত্যেকেই হারবো। আমার মানে আমার পার্সপেক্টিভটা আলাদা হবে, বিকজ আই এম নট অ্যান অ্যাক্টর। আর আমার এটাও মনে হয় যে ঋতুদা অতদিন আগে যে কথাটা বলেছিল সেটা এখন অতটা ভ্যালিড নয়। মানে ঋতুদা এই কথাটা বারবার বলতো, কারণ ঋতুদার যে হাউসের জন্য ছবি করতো মেনলি SVF, তারা কমার্শিয়াল ছবিও বানাতো এবং ঋতুদার ছবিও বানাতো, তাই জন্য বলতো যে কমার্শিয়াল ছবি চললে ওই হাউসে টাকা ঢুকছে, আমার ছবি বানানোর টাকা পাচ্ছি আমি। এখন দেবের যদি ছবি প্রচন্ড চলে, সে কি আবার একটু আরবান একটু ছবি বানাবে, না খাদানের মতো আরো প্রচুর ছবি বানাবে? আমার লজিক তো বলে ও খাদানের মতো আরো প্রচুর এরম ছবি বানাবে। তাই আমাদের মতো ডিরেক্টরের কতটা সুবিধা হবে আমি খুব ডাউটফুল। তো
তো খাদান চলার সাথে যে আমি খুব বেনিফিটেড হব তা কিন্তু নয়। বাট কেন আমি প্রচণ্ডভাবে চাই যে খাদান চলুক বা এগুলো চলুক, তার কারণ হচ্ছে বাংলা সিনেমার অ্যাজ আ হোল দ্য ইন্ডাস্ট্রি ইজ ডেড। এটা সত্যি কথা। 150টা ছবি থেকে 37-এ নেমে এসেছি, এবং জাস্ট যে 37-এর মধ্যে কিছুই চলে না। একটা বহুরূপী ছাড়া কোনো ছবি টাকা ফেরত দেয়নি ফ্রম দ্য থিয়েটার্স। এবার ওটিটিতে কে বেচলো কত টাকা তুমি রিয়েল স্টোরি কোনোদিনই জানতে পারছো না। তো সেই দিক থেকে ছবি চলাটা ভীষণ ইম্পর্টেন্ট। খাদান ইজ আ হিউজ ফিল্ম, তার সাথে আমার ছবির কম্প্যারিজন হবে কেন? বাজেট 5 টাইমস, মার্কেটিং বাজেট বোধহয় আমাদের ছবির বাজেট। হ্যাঁ, তো সেইটা কম্প্যারিজন প্রশ্নই উঠছে কেন? খাদান যে লোকটা যে দেখতে যাবে সে কখনোই চালচিত্র ইন্টারেস্টেড হবে না। এই যে লোকেরা বলছে আগে এটা দেখবো তারপর ওটা দেখবো, এটা বাজে কথা। যে চালচিত্র দেখতে চায় সে খাদানে ইন্টারেস্ট হওয়াটা খুব আনলাইকলি। ডিফারেন্ট অডিয়েন্স প্রোফাইল, সন্তান চালচিত্র ডিফারেন্ট অডিয়েন্স প্রোফাইল, স্বপ্নময় লেন চালচিত্র ডিফারেন্ট অডিয়েন্স প্রোফাইল। চালচিত্রের অডিয়েন্সটা সৃজিতের অডিয়েন্স, কৌশিকদার কিছু অডিয়েন্স একটু একটু আরবান মাল্টিপ্লেক্স, একটু অন্যরকম। এবং এরম না, এটা তো বলছে না যে খাদান আর সন্তান মাল্টিপ্লেক্সে চলছে না, কিন্তু সে তখনও একটু অন্য প্রোফাইলের লোকেরা দেখতে যাচ্ছে। তো আমার কেন আমি ফুল অন অন্য ছবিগুলোকেও সাপোর্ট করছি, তার কারণ হচ্ছে আমি জানি 4টে ছবির নিজেদের মধ্যে কি সিমিলারিটি আমি সেটা জানি না। আমার ছবির সাথে ওই 3টে ছবির কোনো সিমিলারিটি নেই, আলাদা অডিয়েন্স। ওই ছবিটা চলছে বলে আমার ছবি দেখতে আসছে না, এটা বাজে কথা। আমার ছবি শো কম, বাজে টাইমিং বলে দেখাটা কম হচ্ছে, এটা সত্যি কথা। আচ্ছা, আমি তোমাদের দুজনের বলিউড নিয়ে দুটো স্টেটমেন্ট শুনেছি এবং দুটোকে আমি কোট করছি। প্রতিমদা বলেছো স্ক্রিপ্ট রাইটার নিয়ে, এবং টোটাদা বলেছো যে ওখানে বাঙালি অভিনেতাদের, বাঙালি ক্রু মেম্বারদের খুব তারা প্রেস করে, তাদেরকে কাজ নিয়ে খুব ভালো কথা বলে। তো এই দুটো বিষয় দুটো ইলাবোরেট করে বলো। আমি কি বলেছি বলিউড নিয়ে? তুমি বলেছো যে ওখানে স্ক্রিপ্ট রাইটাররা সবাই এই স্ট্রাকচার সম্পর্কে খুব জানে। স্ক্রিপ্টিংটা খুব একটা, হ্যাঁ, স্ক্রিপ্টিংটা একটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ফিল্ম মেকিং। কলকাতায় এখনো হচ্ছে যে তুমি কবে ছবি শুরু করতে চাও না, জানুয়ারিতে, হ্যাঁ শুরু করো, এখন তো ডিসেম্বর, হ্যাঁ নেক্সট মান্থ শুরু করো, স্ক্রিপ্ট তো লেখা হয়নি, স্ক্রিপ্ট হয়ে যাবে। এই যে অ্যাটিটিউডটা স্ক্রিপ্ট হয়ে যাবে, মানে স্ক্রিপ্টটা কোথাও বাটন টিপলেই বেরিয়ে আসবে, এই থিঙ্কিংটা বম্বেতে আর নেই। বম্বে তো নিশ্চয়ই একটা সময় ছিল। বম্বেতে এখন আলাদা আলাদা রাইটার্স রুম আছে, 3-4 জন মিলে চুল ছিঁড়ছে প্রত্যেকটা স্ক্রিপ্টের ওপরে, বারবার ড্রাফট করছে। আমাদের এখানে তুমি যদি একটা প্রডিউসারকে বলো যে আমার এই স্ক্রিপ্টের জন্য আরো 2টো রাইটার চাই, হ্যাঁ দাদা আপনি লিখে নিন না, আর দাদা আপনি লিখে নিন না, মানে বাজেট নেই, বাজেট থাকলেও সময় নেই। স্ক্রিপ্টিং ইজ নট প্রায়োরিটি এখনো ইন বাংলা সিনেমা। আর কোথাও একটা লোকে এখানে এক্সপেক্ট করে যে ডিরেক্টর মানেই স্ক্রিপ্ট নিয়ে এসে ঘরে ঢুকবে। রাইটিং যে অ্যাজ এ সেপারেট বিজনেস, একটা সেপারেট প্রফেশন, সেটা এখনো অবধি কারোর কিন্তু অত সিরিয়াসলি নেই। যেরকম আমি তোমার কথা বলছি, উৎসব বলে যে ডিরেক্টর ভিতু বানিয়েছিল, সে কিন্তু এখন প্রফেশনালি শুধু স্ক্রিপ্ট লেখে, হয়তো একটা সিরিজও করেছে, বাট সে মেনলি এখন অনেকদা স্ক্রিপ্ট লেখে, আরো 2-একটা স্ক্রিপ্ট লেখে। সেটা স্ক্রিপ্ট রাইটার, সে কি এখানে সাস্টেন করতে পারবে? আমার খুব ডাউট আছে। কেন এখানে তুমি স্ক্রিপ্ট লেখো মানে তাই তুমিই ডিরেক্ট করো, আর ডিরেক্টর মানে হচ্ছে তুমি স্ক্রিপ্ট নিয়ে এসো, মানে এটা যে দুটো আলাদা জিনিস। মানে একমাত্র বোধহয় পদ্মদা ইজ এস্টাবলিশড জাস্ট এ স্ক্রিপ্ট রাইটার। এবার মানে বিরসাকে কি ফেস করতে হয়েছে, কারণ সে নিজের স্ক্রিপ্ট লেখে না, সেটা আমি জানি না, কিন্তু আমার কিরম মনে হয় এখানে লোকেরা ধরেই না যে ডিরেক্টর মানেই সে নিজেই লিখেছে, সেটা কিন্তু মানে সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে এখানে। বাট স্ক্রিপ্টিং একটা আলাদা ডিপার্টমেন্ট, যেরকম ক্যামেরা একটা আলাদা ডিপার্টমেন্ট, মিউজিক একটা আলাদা ডিপার্টমেন্ট, অ্যান্ড ইট শুড গেট দ্য সেম রেসপেক্ট অ্যান্ড টাইম অ্যান্ড মানি। সেইটা এখনো এখানে আমি কোথাও দেখিনি, এবং চাপ আছে সেটা হওয়া। দেখো, আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে মুম্বাইতে কাজ করে যা বুঝেছি, এখন ওখানেও কিন্তু ফান্ডস একটা ক্রাঞ্চ এসেছে সর্বত্র। পোস্ট কোভিড ওরা ওটিটিতে অনেকটা অ্যাম্বিশাস হয়ে গেছিল, ওরা অনেক টাকা লগ্নি করেছিল, কিন্তু আমাদের স্ট্রাকচারটা বোঝেনি যে আমরা এই যে পাসওয়ার্ড শেয়ার করে ওটিটি বিভিন্ন সময় বিভিন্ন লোকে দেখে, সেটা ওরা কল্পনাও করতে পারে না। ওরা এখন দেখছে, ওরা এখন রেভিনিউ ক্যালকুলেট করছে, করে দেখছে যে না আমি এই রেভিনিউ যেটা আমরা ভেবেছিলাম আসবে সেই অনুযায়ী ঢেলেছিলাম, সেটা এখন আসবে না। তো এখন একটা কারেকশন হচ্ছে ওখানে, মেজর ম্যাসিভ কালেকশন, এবং এটা চলবে 1.5 থেকে 2 বছর। আর আমি এটারই এক অফশুট নিয়ে আমি বাংলা ছবি নিয়ে পরে বলছি। তো
তাতে করে যেটা দাঁড়িয়েছে, তারা এমন কিছু অভিনেতা অভিনেত্রী চান এই মুহূর্তে যারা তৈরি, যাদেরকে নতুন করে তৈরি করতে হবে না, কিন্তু যারা অনেক কম সময়ের মধ্যে অনেকটা বেশি কাজ করতে পারে, যেটা আমাদের ট্রেনিং। তারা এখন এই মুহূর্তে মানে এই মুহূর্তে বলবো না, কিছুদিন আগে পর্যন্ত একটা গড়পড়তা হিন্দি ছবি 60 দিন বরাদ্দ হতো তার জন্য, শুটিং এর জন্য। আর কিছুদিন আগে পর্যন্ত একটা গড়পড়তা বাংলা ছবি 18 দিন। আমরা দুজনেই কিন্তু বানাচ্ছি 2 ঘন্টার ডিউরেশনের ছবি, একজন 60 দিনে বানাচ্ছে, একজন 18 দিনে বানাচ্ছে। কাজে আমরা একই সময় একই কাজটা 1/3 টাইমে করতে পারছি। এটা আমাদের ট্রেনিং, এটা আমাদের ট্রেনিং বলবো না, এটা আমাদের কম্পালশন। কাজে আমরা খুব কম সময়ের মধ্যে কাজটা করতে পারি, সেটা ওদেরকে আকৃষ্ট করে। এবং ওদের ব্যাপারটা হচ্ছে কি, আমাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে না। আর এভরিথিং সেড অ্যান্ড ডান, আমরা এখানে যা শিখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে, অনেক ইন্ডাস্ট্রিতে শিখতে অনেক বেশি সময় লাগে অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি বলছি। যে কারণে ওরা ওখানেই বলে, খুব মজা করে বলে যে অন্যদেরকে 3 বার বলতে হয়, একজন বাঙালি অভিনেতা বা অভিনেত্রীকে 1 বার বলতে হয়। ওরা মাছ খান না, সেই কারণে মাছলি খাতে হো না ইসলিয়ে, তো এটা বলে। তো আগামী দিনে তুমি দেখবে রূপম, প্রচুর অভিনেতা অভিনেত্রী বাংলার মুম্বাইতে কাজ করবে। এখন তো টেলিভিশন ইন্ডাস্ট্রি দেখতেই পাচ্ছ, প্রচুর এখানকার অভিনেতা অভিনেত্রী কাজ করছে টেলিভিশন। এটা ওটিটিতেও হবে, এটা ছবিতেও হবে। প্রথমে তোমাকে আমার শেষ জিজ্ঞাসা, সেটা হচ্ছে আমার একটা তোমার ইন্টারভিউ দেখছিলাম, একটা কথা শুনলাম তোমার, সেটা হচ্ছে তুমি এতদিন ধরে ক্রিটিক্স ছিলে, কিন্তু তোমার যে একজন রাইটার, একজন ডিরেক্টর হিসেবে যে প্রোফাইলটা হওয়ার কথা, আমার সেই স্টেটমেন্ট শুনে এটাই মনে হয়েছে যে সেটা হয়নি কোনো কারণে, বা তোমার ক্রিটিক্স হওয়ার জন্য তোমার এই যে আরেকটা সত্তা আছে সেটা কোথাও একটা গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়েছে। তো এটা কেন, বা এটা নিয়ে তুমি এটা যদি ক্লিয়ার করে দাও। মানে কেন, মানে আমার কন্ট্রোলে তো নয় ব্যাপারটা। আমি বিষয়টা না, আমি মানে খুব থিন লাইন নিয়ে বললাম না, আমি যেটা আমি 2-3 জায়গায় 3 রকম জিনিস বলেছি। যেটা আমি বেসিক্যালি যেটা বলতে চাই, আমি যখন গিয়ে বলি হ্যালো আই এম দ্য ডিরেক্টর, কোথাও একটা ধরো ক্রাউডের সাথে মিট করছি, আচ্ছা হ্যাঁ 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 ছবিটা ভালো লাগছে, ঠিক আছে। তারপরে ধরো সে জানে না যে আমি এটা ধরো পার্টিতে গেছি, হ্যাঁ, নিয়ে আমি বলছি যে হ্যাঁ আমি ছবি বানাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি না প্রতিম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাছের ঝোল সাহেব গোলাম, ও আপনি মাছের ঝোল বানিয়েছেন, ও আপনি সাহেব বি গোলাম বানিয়েছেন। তার মানে কি, মানে আমার কাজটা লোকে বেশি জানে আমার নামের থেকে, হুইচ ইজ এ গ্রেট সিচুয়েশন, আই ডোন্ট মাইন্ড ইট। যখন ক্রিটিক ছিলাম আমার নামটা বেশি জানতো, কেন সব ক্রিটিকদের নামটা সব সময় নিচে থাকে, লেখার সাথেই থাকে। সিনেমা একটা এমন জিনিস, লোকেরা স্টার যারা মেন ফেস তাদের দেখতেই পছন্দ করে, এবং তাই জন্য এটা টোটার ছবি, এটা দেবের ছবি, কত লোক জানে খাদানের ডিরেক্টরের নাম? খুব কম লোকে জানে, এটা ফ্যাক্ট অফ লাইফ। এবারে একটা জিনিস আমি বলেছিলাম একটা কাগজকে, যে আমাদের এখানে টপ ডিরেক্টর কিন্তু সবাই অভিনয় করে। তুমি দেখো সৃজিত, অরিন্দম শীল, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ, প্রত্যেকে তো তাদের একটা ভিজিবিলিটি আছে, তারা ডিরেক্টরও, এবং তাদের ভিজিবিলিটি আছে, এটা ভীষণ তাদের আমি শিওর হেল্প করে। মানে না হলে সঞ্জয় লীলা বনসালি একটা ডান্স শোয়ে জাজ হিসেবে আসে না। এটা একটা কারণ আছে, কারণ জোহর জাজ হিসেবে বসে না। এটা একটা ভিজিবিলিটির, এটা সময় হচ্ছে দিস পিরিয়ড অফ ইন হিউম্যান হিস্ট্রি ইজ ইউ হ্যাভ টু বি ভিজিবল। সেখানে আমার একটা খামতি আছে, আমি অত ভিজিবল নই। এবার শুড আই ওয়ার্ক টুয়ার্ডস ইট? আই এম টু লেজি টু ডু দ্যাট, বাট এটা একটা আছে যে আমাকে লোকে খুব কম চেনে, আমার কাজ বেশি চেনে, সেটা কোথাও একটা আমার খুব ভালো লাগে, প্রাউড লাগে। অ্যাট দ্য সেম টাইম খারাপও লাগে যে সব জায়গায় গিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় যে আমি এই ছবিটা বানিয়েছি, ও আচ্ছা আচ্ছা আপনি, আপনার ছবি দেখেছি, খুব ভালো লেগেছে, আচ্ছা আচ্ছা, এই আর কি, এইটুকুই। দুজনকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা অডিয়েন্সকে ছবিটা নিয়ে একটু বলো। অডিয়েন্সকে বলবো, দেখুন আপনারা এই বাংলা ছবির পাশে দাঁড়াতে ওসব কিছু হবে না। আপনি এই পার্টিকুলার ছবিটা, চালচিত্র সবাই বলছে দারুণ, আমরা বানিয়েছি বলে বলছি না, সবাই খুব ভাল লাগছে। থ্রিলার, তার সাথে একটা ইমোশনাল জোন আছে। আপনাদের মানে একদম আতলামির কোনো জায়গা নেই। হ্যাঁ, আমার এই রূপমের সাথে আড্ডায় হয়তো আমার বাবা কত সব জানতা এলো, তা নয়। আমরা একটা প্রচন্ড এনজয়েবল ছবি করেছি। রূপম নিজের খুব ভালো লেগেছে, এই চ্যানেলে আপনারা শুনেছেন, খুব ভালো রিভিউ দিয়েছে। এবং আপনার 2 ঘন্টা খুব সুন্দর কাটবে। এটা ক্রিসমাস আসছে, নিউ ইয়ার্স আসছে, ছুটির মরশুম, একটা মানে
সৃজিত এটা ফেসবুকে লিখেছিল যে এই উইন্টারের সময়টা একটা গিয়ার জমাটি থ্রিলার, একটা দারুণ টাইম। সো এনজয় ইয়োর সেলফ, মেক টাইম ফর চালচিত্র প্লেয়িং অ্যাট এ থিয়েটার নিয়ার ইউ হোপফুলি। হোপফুলি আমি জানি না কি প্রোগ্রাম কি শো পাবে, তাই জন্য হোপফুলি বললাম। আমার একটাই আপনাদের কাছে আবেদন যে চালচিত্র ছবিটা দেখুন। আমরা অনেকেই অনেক রকম বলে যে মানে অনেক সময় একটু অনেক অনেক জায়গায় গিয়ে শুনতে হয় যে না সেরকম তার বাংলা ছবি হচ্ছে না, ওই হিন্দি ছবি ওরকম হচ্ছে, মালায়ালাম ছবি হচ্ছে। অবশ্যই ওরা অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু আমরা চালচিত্র যে কাজটা করেছি হয়তো ট্রেলার দেখে কিছুটা বুঝতে পেরেছেন যে এটা বেশ যত্ন নিয়ে এবং মননশীলতা নিয়ে বানানো। কাজেই যদি আপনারা এই ছবিটা সাপোর্ট করেন, হলে গিয়ে দেখেন, তাহলে আমরা পরবর্তীকালে এই ধরনের ছবি বানাতে আরো উৎসাহিত হব। আর কথা দিচ্ছি, আমার পরিচালক যেটা বললেন আমি একই কথা বলছি। আমরা কথা দিচ্ছি যে আপনি বোর হবেন না, কোনো জায়গায় আপনার খারাপ লাগবে না। আর এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, এত ভালোভাবে কাজটা শুট করা হয়েছে, গল্পটা বলা হয়েছে, উনি পরিচালনা করেছেন, সব দিক থেকে একটা নিটোল পরিবেশনা আপনারা উপলব্ধি করতে পারেন, প্রত্যক্ষ করতে পারেন। দয়া করে হলে গিয়ে দেখবেন। আর সম্ভব হলে বাকি যদি ভালো লাগে বাকি প্রত্যেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের বলবেন হলে গিয়ে ছবিটা দেখতে, তাহলে আমাদের খুব উপকার হয়। ধন্যবাদ।